সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপরে যখন আমেরিকা একটা নিষেধাজ্ঞা দিল, তখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, ডোনাল্ড লু আসলেন উন্নয়নের সম্পর্ক তৈরি করার জন্য, আর দেশে ফিরে যেয়ে তিনি দিয়ে দিলেন ভিসা নিষেধাজ্ঞা। এটা কেমন হলো? দেখলাম ডোনাল্ড লু আসলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। আগে 7 জন, এখন আবার একজন। তার কথার মধ্যে মনে হলো যে তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন। ডোনাল্ড লু এর ব্যাপারে যে প্রথমে তার উচ্ছ্বাস ছিল, ফিরে যাওয়ার পরে তার এই কর্মকাণ্ডতে তিনি কিছুটা মর্মাহত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, এটা বলা যায়। কিন্তু ইদানিং তাদের বক্তব্য যেন আবার পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে। ওবায়দুল কাদের নিজেই বললেন যে যদি আজিজ আহমেদ দুর্নীতি করে থাকে তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, তদন্ত করতে পারবে। যেভাবে বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে একইভাবে আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত করবে। অর্থাৎ একেবারে ইউটার্ন নিয়ে নিলেন। আর একই সঙ্গে প্রধানমন্ত্রী যিনি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের প্রমাণ, যার সঙ্গে ডোনাল্ড লু কথা বলে গিয়েছিলেন, তিনি আরো এক ধাপ এগিয়ে খুব সরস বললেন যদি আজিজ আহমেদ কোনো দুর্নীতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সেটা করবে হচ্ছে দুদক। তাহলে দেখা যাচ্ছে যে আজিজ আহমেদের সম্পর্কে প্রথমে যে ধরনের মনোভাব সরকারের ছিল সেখান থেকে তারা ইউটার্ন নিয়েছে। ইউটার্ন নিয়ে একেবারে আজিজ আহমেদকে ব্যক্তিগত পর্যায়ে ফেলে দিয়েছে, তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা চিন্তা করছে। কিন্তু আজিজ আহমেদকে কি ফেলে দেওয়া যাবে? সেই যে কান টানলে মাথা আসে, আরো কোন কোন মাথা আসবে সেটা নিয়েই এখন আমরা আলোচনা করতে চাই। প্রথম কথা হলো যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতিতে কি ছিল? নাম্বার 1 একটু বলি। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। 2, অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। 1 নম্বর দিয়েই শুরু করি। তার ভাইয়ের যে ক্ষমা পাওয়ার ব্যাপারে আজিজ আহমেদ সাহায্য করেছেন, সেটা প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি হস্তক্ষেপ করেছেন। তার ভাইদের তিনি ভুয়া এনআইডি করিয়ে দিয়েছেন। এই এনআইডির যিনি কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের হেড হচ্ছেন একজন সামরিক কর্মকর্তা। তাহলে জেনারেল আজিজ আহমেদ তার সেই প্রভাব খাটিয়ে ওইখান থেকে এনআইডি করিয়ে নিয়েছেন। এই ভুয়া এনআইডি কিন্তু এখনো পর্যন্ত আছে। আর এই ভুয়া এনআইডি এর মাধ্যমে তাদেরকে পাসপোর্ট করিয়ে দেওয়া হয়েছে, সেখানেও তিনি হস্তক্ষেপ করেছেন। এই পাসপোর্ট নিয়ে তার ভাইরা দেশের বাইরে গেছে, আবার দেশের ভিতরে যখন আসছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে টাচ করতে পারে নাই। এই কারণে, যেহেতু আজিজ আহমেদের ভাই, সেই কারণে কোন রকম তার আর ভাইদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন রকম উচ্চবাচ্য করে নাই। বাই দিস টাইম তার মা এই 2 ভাইকে রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করার জন্য আবেদন করে ফেললেন। রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করতে গেলে শুধুমাত্র কি আজিজ আহমেদের পদ দিয়েই হবে? এই ক্ষমা প্রার্থনার শুরুই হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এই প্রস্তাব উত্থাপন হলো, সেখান থেকে গেল প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আবার সেটা অনুমোদন না দেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যায় না। তাহলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, সেটা রাষ্ট্রপতির কাছে গেছে, এবং রাষ্ট্রপতি যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছেন, রাষ্ট্রপতি এটা অনুমোদন করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তাহলে এখানে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। কেউ কিন্তু আজিজ আহমেদের একার উপরে দোষ চাপিয়ে দিয়ে পার পেতে পারেন না। সবাই জড়িত, 4 জনই জড়িত, এবং সব মিলে এক্সিকিউটিভ হেড যিনি থাকবেন তার উপরে দায়িত্বটা বেশি বর্তায়। এবার 2 নম্বরে যদি আমরা আসি, 2 নম্বরে বলা হয়েছে
যে তার ভাইদের মাধ্যমে কন্ট্যাক্ট পাইয়ে দেওয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে সরকারি নিয়োগের ক্ষেত্রেও তিনি ঘুষ গ্রহণ করেছেন। এর কারণে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা তো নষ্ট হয়েছে। তারপরে আর্থিক দুর্নীতি সেটাও এখানে প্রতীয়মান। এখন সেনাবাহিনীতে থাকতে তিনি যখন প্রধান থাকবেন বা তিনি বিভিন্ন পর্যায়ে যখন প্রভাবশালী, তাকে তো প্রভাবশালী বানিয়েছেন এই সরকার প্রধান, তো প্রভাবশালী বানালে পরে তিনি যে সমস্ত কন্ট্রাক্ট করিয়েছেন এটার বাইরে তো কেউ কোনো কথা বলতে পারবে না। আর এই কাজগুলো করেছে তার ভাইয়ের মাধ্যমে। সেই খবর বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছে, বাইরেও দু একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে। সেটা হচ্ছে ইসরায়েলের যে সফটওয়্যার স্পাইওয়্যার সেটা আনার ক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্ট তার ভাইয়ের মাধ্যমেই তারা নিয়েছে। তাহলে এখানেও আজিজ আহমেদ যে কাজ করেছেন সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এই কাজটা করেন নাই। তাহলে দায়টা কোনো অবস্থাতেই আজিজ আহমেদের একার উপরে চাপানো সম্ভব না, অনেকেরই নিতে হবে এই দায়। কেননা আমরা যদি একেবারে সরল সহজভাবে বিচার বিশ্লেষণ করি, আলোচনা করি, তাহলে আজিজ আহমেদ কি কোনো ব্যক্তি? আজিজ আহমেদ তার ভাইদেরকে যে এই যে ভুয়া এনআইডি করিয়ে দিলেন, এটা কি আপনার আমার মতো বা ইয়াকুববার জব্বার আলীদের মতো কারোর পক্ষে সম্ভব হতো না। তিনি ওই সেনাপ্রধান বা সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ে, এই যে আগে ছিলেন তিনি বিজিবি প্রধান ছিলেন, তারপরে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ পর্যায়ের অনেকগুলো পদ তিনি হোল্ড করেছেন। সর্বশেষ 2018 সালের 25 জুন তিনি সেনাপ্রধান হয়েছেন। তো এর মধ্যে দিয়ে তিনি যত রকম কাজ করেছেন সব তার পদের প্রভাব খাটিয়ে, আর এটার উপরে সায় ছিল প্রধানমন্ত্রীর। তা না হলে এটা হতো না। তার কারণ তিনি 2018 সালের নির্বাচনের যে বৈতরণী সেটা পার হতে চান অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপদে। এই জন্য ওই সময় একজন সেনাপ্রধান এমন দরকার যে হবেন তার একেবারে অনুগত। যে কারণেই আজিজ আহমেদকে খুশি করার জন্য তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন। এনআইডি, ভুয়া এনআইডি হোক যা হোক সবকিছু করিয়ে দিয়েছেন। আর আজিজ আহমেদ ঠিক তার প্রতিদান দিয়েছেন 2018 সালের নির্বাচনে একেবারে, এবং সাথে পেয়েছিলেন সেই সময় র্যাবের ডিজি এই বেনজির আহমেদকে 2-4 একেবারে সোনায় সোহাগা। বিএনপির নেতা কর্মীদের আর একেবারে ঘরে থাকতে দিলেন না, তাদের ঘর ছাড়া করে দিলেন। নির্বাচনে তারা আসলো, কোনো কোনো প্রার্থীকে ঘরের মধ্যেই আটকে রাখা হলো, তার কর্মীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এত বড় কাজ, এত বড় প্রতিদান আর কে দিতে পারে? নির্বিঘ্নে মাত্র 6টা আসন বিএনপিকে দিয়ে বাকি সবগুলো আওয়ামী লীগের ঘরে তুলে দিয়ে দিলেন। আগের রাতেই ভোট কেটে দিয়ে সমস্ত বাক্স ভরে দিয়ে তাদেরকে নির্বাচিত করে দেওয়া হলো। এই কাজটা ছত্রছায়া পেয়েছে সেনাবাহিনীর, আর মূল কাজটা করেছে সিভিল প্রশাসন আর পুলিশ বাহিনী। আজিজ আহমেদ বা বেনজির আহমেদ এরা যে কাজ করেছে এরাই অপরাধী, আর সরকার প্রধান ওবায়দুল কাদের, শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমান, ওনারা যে একেবারে ধোয়া তুলসী পাতা এইরকম ভাবলে তো হবে না। দায় আজিজ আহমেদের যেমন বেনজির আহমেদের যেমন, একই দায় কিন্তু পড়বে প্রধানমন্ত্রীর উপরে। এখন হয়তো ক্ষমতায় আছেন, তিনি বুঝতে পারছেন না। আজিজ আহমেদও ওরকম ক্ষমতায় থাকতে কিন্তু তার অপরাধগুলো বুঝতে পারেন নাই। তিনি যে কাজগুলো করছেন এটা তারা অপরাধ মনে করে নাই। বেনজির আহমেদ যে এত টাকা পয়সা বানিয়েছে একজনকে হয়তো ক্রস ফায়ারে দেওয়ার জন্য, তিনি ওইরকম দেন দরবার করে টাকা পয়সা করেছেন, তখন ভেবেছেন এগুলো তার অপরাধ না, এগুলো তার মানে নৈতিক দায়িত্ব অনেকটা ভেবেছেন। এই কারণে তিনি টাকা পয়সা ইনকাম করেছেন। কোনোদিন পদে থাকলে চুরি চামারি করলেও নিজেকে চোর মনে হয় না। চোরও কখনো মনে করে না যে সে চুরি করেছে, মনে করে যে সে তার একটা দাবি। আজিজ আহমেদ, বেনজির আহমেদরা তাই মনে করেছেন, ক্ষমতায় থাকতে যা যা করেছেন মনে করেছেন এই কাজটা তার, এখানে কোনো অপরাধ নেই। এবং সরকার প্রধান বা বর্তমান যারা সরকারে আছে তারাও ভাবছে যে তারা যে কাজগুলো করছে সেগুলো অপরাধ না। 2007 সালে নির্বাচন করেছেন, অপরাধ না। এক দলকে একেবারে ঘরের বাইরে বের করে দিয়েছেন, এটা মনে করছেন অপরাধ না। 2018 সালে আগের রাতে ভোট করে ফেলেছেন, মনে করছেন এটা তাদের অপরাধ না। 2014 সালে যেভাবে নির্বিঘ্নে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন, ভাবছেন যে এটা তাদের অপরাধ না। এমনকি এই অপরাধের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব যে সুজাতা সিং বাংলাদেশে এসেছেন, তিনিও কিন্তু সমান অপরাধী।
এই অপরাধের দায়গুলো এড়ানো যাবে না। এখন মনে হচ্ছে যেহেতু ক্ষমতায় আছেন, দায় মনে করছেন যে এগুলো অপরাধ না, কিন্তু একদিন না একদিন ক্ষমতা থেকে যেতে হবে। সেই দিন কিন্তু যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা তখন এই হিসাব নিকাশ কড়াই গন্ডাই নিয়ে নেবে।